ডেনব্রোক নামক ছোট্ট একটা শহরে রিচার্ড হান্টার নামের একজন লোক তার এক দল ভেড়াকে নিয়ে থাকতো। সে একজন শেপার্ড ছিল এবং এগুলোকে ভেড়া বললে ভুল হবে, এগুলো তার নিজের সন্তানের মতোই ছিল। সে তাদেরকে খেতে দিত, তাদের যত্ন নিত, অসুখ হলে তাদেরকে নিজের হাতে ওষুধ খাইয়ে দিত এবং প্রতিদিন বিকালে রুটিন করে সে এই ভেড়াগুলোকে ডিটেকটিভ নোবেল পড়ে শোনাতো। পৃথিবীর সবাই ভেড়াদেরকে বোকা প্রাণী মনে করলেও জর্জের মতে ভেড়ারা অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং তারা সবকিছু বোঝে। কিন্তু এই ভেড়ার দলের ওপর কালো ছায়া ঘনিয়ে আসে। কোনো এক দুষ্টু লোক তাদের গার্জিয়ান এই শেপার্ডকে মেরে দেয়। জর্জের এই ভালোবাসার প্রতিদান স্বরূপ এই ভেড়াগুলোই হয়ে ওঠে ডিটেকটিভ। জর্জ মনে করতো প্রতিটা ভেড়ারই নিজস্ব নাম থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, যার জন্য সে তার ভেড়ার দলের প্রতিটা ভেড়াকে নাম দিয়েছিল। তার এই ভেড়ার দলের ভেতর সব থেকে ইন্টেলিজেন্ট ভেড়াটা হচ্ছে লিলি, যে কিনা ডিটেকটিভ নোবেল শেষ করার আগেই বলে দিতে পারত যে আসল আততায়ী কে। মাসেল হচ্ছে এমন একটা ভেড়া যে কিনা কোনো কিছুই ভুলে যায় না। ভেড়ারা হচ্ছে সাধারণত তাদের অতীতকে ভুলে যায়। তারা যদি কোনো কিছু ভুলতে চায় চোখ বন্ধ করে 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করে এবং তারা তাদের মেমোরি থেকে সেটা ডিলিট করে দিতে পারে। সব থেকে বয়স্ক ভেড়া হচ্ছে রিচার্ড ফিল্ড। সব থেকে সুন্দরী এবং ফ্লাফি ভেড়াটা হচ্ছে ক্লাউড। জোড়া নামের একটা না বড় না ছোট বাচ্চা আছে যার মনে অনেক বেশি কিউরিয়াস এবং সে সারাক্ষণ কোশ্চেন করতে থাকে। উলওয়াইজ, যে কিনা তার লোম কাটা একদমই পছন্দ করতো না। সাবাস্টিয়ান নামে একটা ভেড়া আছে যে কিনা সব সময় এই ভেড়ার দল থেকে একটু দূরে দূরে থাকে, বাট সে সবার উপরে নজর রাখে, সে অনেক বেশি শক্তিশালী। একজোড়া যমজ ভেড়া রনি ও রেজি, যাদের এএমএল লাইফ হচ্ছে গাড়িকে শিং দিয়ে গোতানো। কিন্তু লিলি তাদেরকে বলেছে যতদিন না তোমরা শক্ত কোনো মোটিভ পাচ্ছ ততদিন কোনো লোকের সঙ্গে অন্যায় করবে না, শিং দিয়ে গাড়ি গুতাবে না। এই জন্য তারা এখনো আটকে আছে। 3টা ছোট ছোট বাচ্চা, ডেইজি, অলিভার, পিকল, এরা হচ্ছে বসন্ত জন্মানো বাচ্চা, যার জন্য সবাই এদেরকে ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় হলো আর একটা বাচ্চা আছে যে কিনা অনেক বেশি ইনোসেন্ট এবং কিউট, যার এখনো নামকরণ করা হয়নি। সে বাচ্চাটা হচ্ছে উইন্টারে জন্মগ্রহণ করেছিল, এই জন্য ভেড়ার বাল তাকে উইন্টার ল্যাম্প বলে ডাকে। ভেড়াদের মতে সেই ভেড়ার বাচ্চাগুলো একসেপ্টেবল যারা হচ্ছে বসন্তে জন্মগ্রহণ করে। যারা শীতের দিকে জন্মগ্রহণ করে সে ভেড়াগুলো দেখতে একটু ডিফারেন্ট হয়। ভেড়ার দল কখনোই সেই ভেড়াগুলোকে একসেপ্ট করে না। দল থেকে যখন এই ইনোসেন্ট বাচ্চাটাকে বিতাড়িত করে দেওয়া হয় তখন আমরা দেখতে পাই জর্জ এগিয়ে আসে এবং বাচ্চাটাকে কোলে তুলে নেয়, তাকে ফিডার খাওয়াতে থাকে এবং তার কানে কানে কিছু একটা বলে। অ্যাজ এ অডিয়েন্স আমি জানিয়ে দিচ্ছি, এখানে জর্জ বলে যে উইন্টার ল্যাম্প পৃথিবীর সব থেকে বেস্ট এবং অনেক ভালো ল্যাম্প হয়ে থাকে। আর এখানে এই পিচ্চিটা অনেক বেশি খুশি হয়ে যায়। জর্জ একজন পিওর ভেজিটেরিয়ান ছিল এবং এরই সাথে সাথে এই পৃথিবীতে তার সব থেকে অপছন্দনীয় মানুষ ছিল হচ্ছে কসাই এবং যারা মিট নিয়ে ব্যবসা করে। পরবর্তীতে আমাদেরকে অন্য একজনকে দেখানো হয় যার নাম হচ্ছে কেলাব। সেও একজন শেপার্ড জর্জের মতোই। বেত নামের একজনকে দেখানো হয় যে হচ্ছে ইনকিপার। ইনি আবার জর্জকে অনেক বেশি পছন্দ করতো, লাইন মারতো, বাট জর্জ কোনোদিনই এনার দিকে ফিরেও তাকায় না। একজন কসাইকে দেখানো হয় যে হচ্ছে জর্জের অনেক বেশি অপ্রিয় একজন ব্যক্তি। একজন পুলিশকে দেখানো হয় যে অনেক বেশি বোকা। আর হিলকোট নামে একজন ফাদারকে দেখানো হয়। জর্জ হচ্ছে এমন একজন মানুষ ছিল যে কখনোই চার্চে যেত না। সে এখানে আসে এবং এক বান্ডিল টাকা সে হিলকোটের সামনে দিয়ে এখান থেকে চলে যায়। এদিন সবাই জর্জকে দেখে অনেক বেশি অবাক হয় যে জর্জ এমনটা কেন করলো। তারপরে সবাই মনে করে হয়তো জর্জের সুমতি ফিরেছে। আমরা দেখতে পাই রাত্রে জর্জ রেবেকা হেমস্টার নামে একটা মেয়েকে চিঠি লিখছিল এবং এই চিঠিতে সে এখানে আসতে বলছিল। সেই মেয়েটাকে সে বলছিল তার ভেড়ার দল এবং সে এই মেয়েটার জন্য অনেক বেশি অপেক্ষা করছে। আমরা দেখতে পাই পরের দিন সকালে হচ্ছে কেইলাব আসে জর্জের কাছে। তখন ভেড়ার দল নিজেদের ভেতর কথা বলছিল। তারা বলে মেবি কেইলাব তার দলকে আমাদের সঙ্গে এক করতে চাইছে, আরো নতুন ভেড়া আসবে, আমাদের নতুন ফ্রেন্ড আসবে, কি মজা। জর্জের কাছে গিয়ে কেইলাব কিছু একটা বলে যেটা শুনে জর্জের একটু ভালো লাগে না এবং দূর দূর করে কেইলাবকে জর্জ এখান থেকে তাড়িয়ে দেয়। আমরা এখানে কেইলাবের মুখ দেখেই বুঝতে পারছিলাম যে কেইলাব অনেক বেশি রাগান্বিত ছিল জর্জের উপর কোনো কারণে। এরপরে আমরা দেখতে পাই জর্জ বেরিয়ে আসে, জর্জের মুখটা একটু গোমরা ছিল। তখন তার কাছে লিলি এগিয়ে যায়, কারণ লিলি জর্জের মুখ দেখে বুঝতে পারতো যে জর্জের মন ভালো না খারাপ। তখন সে জর্জকে কমফর্ট করার চেষ্টা করে। জর্জ তখন তাকে আদর করে এবং বলে, লিলি, আমি যতদিন আছি তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সবসময় মাথায় রাখবে আমি যেখানেই থাকি না কেন আমি তোমাদের মাঝেই থাকবো। তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই দিন পোস্টাল সার্ভিসের মেয়েটা হচ্ছে বেদের কাছে আসে এবং বলে তোমার জন্য একটা নিউজ আছে। জর্জ অনেকদিন ধরে রেবেকা হেমস্টার নামে কোনো একজন মেয়ে যে কিনা ইউএসএ তে থাকে তাকে চিঠি লিখছে এবং এই চিঠিতে রোজ পারফিউমের ঘ্রাণ রয়েছে।
এই জিনিসটা দেখে বেতের অনেক বেশি রাগ হয়, কারণ সে তো মনে মনে জর্জকে পছন্দ করত। এই মেয়েটা এই চিঠি নিয়ে চলে যাচ্ছিল, তখন সে ট্রিক করে এই চিঠিটাকে লুকিয়ে ফেলে। তখনই এখানে আসে হচ্ছে এলিট ম্যাথিউস নামে সেই ইন্টার্ন জার্নালিস্টটা। এখানে মূলত তার থাকার জায়গা ছিল না, এই জন্য সে হোটেলে থাকতে আসছিল। এখানে হচ্ছে সে বেদকে বলে সে এখানে এসছে হচ্ছে ডেনব্রোক কালচার ফেস্টিভ্যালের জন্য। বেদ বলে এটা তো আমার হোটেলের পেছনেই আয়োজন করা হয়, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ম্যাথিউস এখানে এসে দেখে যে এটা তো কোনো ফেস্টিভ্যালে না, 3টা টেবিল রাখা এবং টেবিলের ওপর র্যান্ডম কিছু জিনিস রাখা রয়েছে। সেখানে বেদকে বলে যে এই জিনিসটা আয়োজন কে করে। বেদ বলে যে কেন আমি করি। সে তখন বেদকে বলে যে আমি এখানে এসেছিলাম এই পুরো সিনারিওটা কভার করার জন্য, কিন্তু আমি যদি এই সিনারিওটা কভার করি আমার চাকরিটা পার্মানেন্ট হওয়ার বদলে উল্টা আমার চাকরিটা চলেই যাবে। সে ডিসাইড করে নেয় যে সে আর এখানে থাকবে না। ওই দিন রাত্রে ম্যাথিউস তার গাড়ি করে চলে যাচ্ছিল। পরবর্তী সিনে আমাদেরকে জর্জের ফার্মে আবার দেখানো হয়। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, চারপাশে কেমন যেন একটা গমগমে ভাব। এখানে বাচ্চারা অনেক বেশি বায়না করছিল গল্প শোনার জন্য। এখানে তারা রিচার্ড ফিলকে বলে যে ভেড়ারা যখন বড় হয়ে যায় তাদের তখন কি হয়। রিচার্ড ফিল তখন তাদেরকে জানায় যে ভেড়ারা যখন অনেক বড় হয়ে যায় তখন তারা হচ্ছে মেঘ হয়ে যায় এবং আকাশে উড়ে যায় তারা। আমরা এদিকে দেখতে পাই রিচার্ড ফিল দূরে তাকিয়ে দেখতে পাই যে সেবাস্টিয়ান পাথরের উপরে দাঁড়িয়ে আছে। আর যেহেতু এই উইন্টার ল্যাম্পকে তারা হচ্ছে তাদের দলে নিত না, এই জন্য ভেড়াটা একটা ছাউনি খুঁজে এই বৃষ্টির ভিতর সেখানেই ঘুমিয়ে পড়ে। ম্যাথিউসকে আমাদেরকে দেখানো হয় যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেও প্রতিমধ্যে তার গাড়িটা নষ্ট হয়ে যায়, যার জন্য সে ডেনব্রোকে আবারও ফিরে আসতে থাকে এই বৃষ্টির কারণে। পরের দিন সকালে মাফেল দেখতে পায় জর্জ হচ্ছে পড়ে আছে এবং তার সামনে লিলি একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। এরপরে মাফেল চেক করে বলে জর্জ আর এই দুনিয়াতে নেই, জর্জ মারা গিয়েছে। এ কথা শুনে লিলি তো আকাশ থেকে পড়ে। সে বলে মানুষও কি মারা যায়, মানুষরা কি মারা যেতে পারে? তখন মাফেল বলে যে হ্যাঁ, মানুষরা মারা যায়। আমরা দেখতে পাই একটা অদ্ভুত জিনিস। জর্জ যেহেতু তার হাত দিয়ে মাখিয়ে ভেড়াদেরকে ওষুধ খাওয়াতো, যার জন্য বেশিরভাগ টাইমই জর্জের হাতে হচ্ছে ব্লু কালারের ওষুধ লেগে থাকতো, কিন্তু আজকে জর্জের এক হাতে হচ্ছে ব্লু কালার আর অন্য হাতে হচ্ছে গ্রিন কালার। এখান থেকে সিনটা কাট হয়ে যায়। সকল ভেড়ারা ডিসাইড করে যে কষ্ট তারা সহ্য করতে পারবে না, 1 থেকে 3 পর্যন্ত গুনে তারা মেমোরি থেকে এই জিনিসটাকে ডিলিট করে দেবে। সেখানে হচ্ছে চলে আসে সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান বলে জর্জ আমাদের শুধু শেপার্ড ছিল না, সে আমাদেরকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে লালন পালন করত। সে আমাদেরকে কত ভালোবাসতো, আর তোমরা এরকম একজন মানুষকে এভাবে ভুলে যেতে চাও। তখন সবাই বলে যে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। সেবাস্টিয়ান বলে যে আমার কেন জানি মনে হচ্ছে যে জর্জের সঙ্গে কেউ অন্যায় করেছে। তখন জোরা উঠে বলে যে জর্জকে কি তাহলে কেউ হত্যা করেছে? একটু পরে সেখানে সেই বোকা পুলিশ অফিসারটা আসে, কোনো প্রকার ইনভেস্টিগেশন ঠিকঠাক করে না। একটু পরে সেখানে আসে আবার কেলাব এবং সেই কসাইটা হচ্ছে এখানকার ভেড়াগুলোকে গুনছিল। আর আমরা এদিকে দেখতে পাই মাফেলের সঙ্গে করে লিলি যায় যে পুরো জায়গাটাকে ভালো করে ঘুরে দেখতে, যে আসলে তারা কোনো ক্লু পায় নাকি। যেহেতু তারা ডিটেকটিভ নোবেল শুনে শুনে বড় হয়েছে, তাই তারা জানতো যে খুনি নিশ্চয়ই কোনো না কোনো ক্লু ফেলে যাবে পিছনে। এরপরে মাফেলের পিছে চড়ে ক্যারাভ্যানের ভিতরে যখন লিলি দেখতে পায় যে টেবিলের উপরে 2টা গ্লাস রাখা আছে, তার মানে যে গতকাল রাত্রে জর্জের কাছে আসছিল সেই হচ্ছে জর্জকে মেরে ফেলেছে, আর যে আসছিল সে হচ্ছে জর্জের অনেক নিকট কেউ হবে। নর্মালি মানুষ তাদেরকেই ঘরে ঢুকতে দেয় এবং তাদেরকে আপ্যায়ন করে যারা হচ্ছে তার পরিচিত হয় এবং কাছের হয়। একটু পরে হচ্ছে এই টিম নামক পুলিশ অফিসার এখান থেকে চলে যাবে। তখন সাংবাদিকটা আসে এবং এসে বলে যে আপনার সবকিছু দেখা হয়ে গিয়েছে। পুলিশটা বলে যে হ্যাঁ, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জর্জ স্ট্রোক করে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ম্যাথিউস তখন বলে যে কিন্তু আমার তো তা মনে হচ্ছে না, আপনি কি ক্যারাভানের ভিতরটা দেখেছেন? জার্নালিস্টের জোরাজুরিতেই মূলত ক্যারাভানের ভিতর দেখে এবং ক্যারাভানের ভিতর দেখে শুনে এই সাংবাদিকটা তাকে জানায় যে এটা তো মার্ডার মনে হচ্ছে। এরপরে হচ্ছে লিলি সকলের কাছে জিজ্ঞেস করে যে তোমরা কি গতকাল রাত্রে কাউকে এখানে আসা যাওয়া করতে দেখেছো? তখন হচ্ছে একটা ভেড়া উঠে বলে যে আমি দেখেছি সেবাস্টিয়ানকে। তখন আর একটা ভেড়া উঠে বলে তাহলে সেবাস্টিয়ানই আমাদের জর্জকে খুন করেছে। তখন সেবাস্টিয়ান বলে যে হ্যাঁ, আমি এমন একটা দরজা দিয়ে কালকে জর্জের রুমে ঢুকেছিলাম যে দরজাটা আমি খুলতেই পারি না, আর এই হাত যেটা দিয়ে আমি একটা গ্লাস ধরতে পারি না, সেই হাত দিয়ে আমি ওই কাপে বিষ মিশিয়েছি এবং বিষ মিশিয়ে গুলিয়ে সেটা আবার আমি জর্জকে খাইয়েছি। এটা কি মানা যায়? তখন লিলি বলে যে না, এটা সেবাস্টিয়ানের কাজ না। সেবাস্টিয়ান তখন বলে বাউন্ডারি থেকে বেরোয় আমাদেরকে আসল আততায়ীকে খুঁজতে হবে যে কে এই কাজটা করতে পারে।
এই বাউন্ডারি থেকে বের হতে হচ্ছে একটা রাস্তা বাদে। এখানে লিলি আর মাফেল হচ্ছে আটকে যায়। তাদের তো অনেক বেশি ভয় করছিল এই রাস্তা পার হতে। এরপরে লিলি দাঁড়িয়ে বলে, আমরা যদি জর্জকে ন্যায় এনে দিতে যাই তাহলে আমাদেরকে এটা করতেই হবে, চলো মাফেল আমি আর তুমি একসাথে যাই। এই বলে লেফট রাইট করতে করতে অনেক কষ্টে রাস্তাটা পার হয়। শহরের মাঝখানে ঘন্টা বাজানো হয়েছে জর্জের এই হত্যার কথাটা সবাইকে বলার জন্য। সো এখানে পুলিশ অফিসারটা বলে যে জর্জকে কেউ মেরেছে এবং জর্জকে যেই বিষটা দিয়ে মারা হয়েছে এই অঞ্চলেই পাওয়া যায় একটা বেরি, সেই বেরির টক্সিনকে হচ্ছে মিশিয়ে পানীয়র সঙ্গে খাইয়ে দেওয়া হয়েছে। তখন সবাই জিজ্ঞেস করে যে তাহলে কি আমাদের মাঝেই কেউ? পুলিশে তখন বলে যে মনে হয় না, বাইরে থেকে কেউ এসেও এই কাজটা করতে পারে। যেহেতু ভাইরা দল বুঝে গিয়েছিল আপন কেউ এই কাজটা করেছে, সেহেতু তারা ম্যাম বলে ডেকে ওঠে। আর পুলিশরা তখন তার দিকে ঘুরে তাকায় আর বলে যে ওরা এরকম করছে কেন। মূলত জর্জ মারা যাওয়ার পরে জর্জের ক্যারাভ্যানের ভিতর একটা চিঠি এবং নতুন একটা উইল পাওয়া যায়, যেটা কিনা এই উকিলের কাছে দেয়া হয়। এই উকিলটাই হচ্ছে 3 মাস আগে একটা দলিল তৈরি করেছিল যেটা কিনা জর্জ তাকে দিয়ে করিয়েছিল। সেখানে হচ্ছে জর্জের সয় সম্পত্তি এবং অর্থবিত্ত ভাগবাটোয়ারা হয়েছিল তার 2 সন্তানের মাঝে। বাট মারা যাওয়ার 3 দিন আগে আর একটা উইল হচ্ছে জর্জ করেছিল, যেটা কিনা এই লয়ারকে দিয়ে করায় না, মেবি অন্য কাউকে দিয়ে করায়। উইলের পাশে হচ্ছে একটা চিঠিও ছিল, আর এই চিঠির উপরে লেখাই ছিল 7-8 জনের নাম, যারা কিনা এই উইলটা পড়ার সময় যেন উপস্থিত থাকে সেটা ওই চিঠিতে লেখা ছিল। জর্জের মার্ডারের অ্যানাউন্স করার সময় হচ্ছে সেখানে এন্ট্রি নিয়েছিল তার মেয়ে রেবেকা। যাই হোক, এই উইলটা হচ্ছে জর্জ তার 2 সন্তানের সামনেও পড়তে বলেছিল। একজন হচ্ছে রেবেকা যে কিনা এখানে উপস্থিত, আর একজন হচ্ছে পিটার যে কিনা সাউথ আফ্রিকাতে থাকে, এবং সে যেহেতু আসতে পারবে না এজন্য তাকে ফোনের মাধ্যমে পুরো উইলটা পড়ে শোনানো হচ্ছিল। আর এখানে হচ্ছে এই 3 জন ফেরা আসে উইলে কি আছে সেটা জানার জন্য। যাই হোক, এখানে হচ্ছে পুলিশটা রেবেকাকে জিজ্ঞেস করে যে আপনি কখন এখানে আসছেন। তখন রেবেকা বলে যে আমি আজকে সকালে এখানে আসছি, এর আগে কখনো আমি এখানে আসি না, আর আমি এখানে আমার বাবার সঙ্গে দেখাই করতে আসছিলাম। উকিলটা উইলটা পড়া শুরু করে। সে বলে 300 একর জমি হচ্ছে সে তার ছেলেকে দিচ্ছে, যেটা কিনা কেইলাপকে সে ভাড়া দিয়েছে। 300 একর জমি, ক্যারাভ্যান আর ভেড়াগুলো যেখানে কিনা জর্জ থাকতো সেগুলো হচ্ছে সে তার মেয়েকে দিচ্ছে। জর্জের আছে হচ্ছে 300 মিলিয়ন টাকা। সবাই তো এই জিনিসটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। জর্জ হচ্ছে একটা মেডিসিন ক্রিয়েট করেছিল যেটা কিনা শিপের অর্ফ রোগের জন্য, আর যেটার দাম হয় হচ্ছে $30 মিলিয়ন। প্রথম 3 মাস আগে জর্জ এই উইলটা করেছিল লিডিয়াকে দিয়ে। সেই উইল অনুযায়ী এই $30 মিলিয়ন হচ্ছে সেভ দ্য অ্যানিমেল নামক চ্যারিটিতে সে ডোনেট করে দিয়েছিল, যে তার অবর্তমানে এটা অটোমেটিকলি চ্যারিটিতে চলে যাবে এই টাকাটা। কিন্তু মারা যাওয়ার 3 দিন আগে যে উইলটা সে ক্রিয়েট করেছে তাতে লেখা আছে যে এই $30 মিলিয়ন সে তার আদরের মেয়ে রেবেকার নামে দিয়ে যাচ্ছে। লিলি তখন সেবাস্টিয়ানকে বলে, আমি জানতাম যে কোনো না কোনোভাবে টাকার জন্যই কেউ জর্জকে মেরেছে। এখন পুরো মোটিভটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু সেটা কে? এদিন যখন পুলিশ অফিসারটা ফিরছিল তখন হচ্ছে রাস্তায় অনেক করে ম্যাথিউস তাকে ধরে এবং বলে যে আপনি প্লিজ ইনভেস্টিগেশনে আমাকে আপনার সঙ্গে নিন, এতে আমিও একটা স্টোরি পেয়ে যাব এবং আপনিও অনেক সহজেই এই কেসটাকে সলভ করতে পারবেন। পুলিশরা তখন প্রথমে রাজি না হলেও পরে গিয়ে সে রাজি হয়ে যায়। রাত্রে হচ্ছে লিলি সবাইকে বলছিল আমাদেরকে চারপাশে নজর রাখতে হবে, যে হচ্ছে আসল আততায়ী সে এই স্পটে আবারও আসবে, পেছনে সে যদি কোনো ক্লু রেখে যায় সেগুলোকে নষ্ট করার জন্য। এসব কথা বলতে বলতেই হঠাৎ করে টর্চ লাইটের আলো তারা দেখতে পায় যে এখানে রেবেকা আসছে। উইন্টার ল্যাব আগে এই রেবেকাকে দেখে এবং তার কাছে গিয়ে যায়। রেবেকা হচ্ছে প্রাণীদেরকে অনেক বেশি ভালোবাসতো। সে উইন্টার ল্যাবকে কোলে তুলে নেয় এবং তাকে আদর করতে থাকে। তখন লিলি বলে যে রেবেকা এখানে কেন আসছে। এরপরে রেবেকা এখান থেকে আবার চলে যায়। আমরা দেখতে পাই লিলি হচ্ছে সকলকে বলে যে আমাদেরকে ওই বইটা বের করতে হবে যেই বইটা লাস্ট টাইম আমাদেরকে জর্জ পড়ে শুনিয়েছিল। ওই বইটার সঙ্গে জর্জের এই মার্ডারের কাহিনী কিছুটা মিল আছে। পুলিশকে এটা দিলে পুলিশের সহজ হবে আসল আততায়ীকে খুঁজে বের করতে। যেই বলা সেই কাজ, এই বুকটা নিয়ে হচ্ছে পুলিশ স্টেশনের সামনে রেখে আসে এবং পুলিশ এটা পায়। আর অপরদিকে আমরা দেখতে পাই লিলি বলে যে তুমি সবসময় দলের থেকে দূরে দূরে কেন থাকো। তখন সেবাস্টিয়ান বলে যে আমি মনে করতাম লিলি অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু লিলি দেখি বুঝতেই পারে নাই যে আমি কেন দলের থেকে দূরে থাকি। এরপরে লিলি বলে তার মানে তুমি কি উইন্টার ল্যাম্প? আমাদেরকে অতীতের কাহিনী দেখানো হয়। সেবাস্টিয়ানকে মূলত একটা ক্যারাভ্যান ফেস্টিভ্যালে ইউজ করা হতো, যেখানে 2-3টা কুকুরকে এই ক্যারাভ্যানের ভিতর ছেড়ে দেওয়া হতো এবং এই ভেড়াটা নিজেকে আত্মরক্ষা করত। আর এই জিনিসটা দেখে ওখানে থাকা উগ্র মানুষজন অনেক বেশি খুশি হতো। একদিন এই জিনিসটা হচ্ছে জর্জ জানতে পারে এবং এই নরক থেকে সে সেবাস্টিয়ানকে নিয়ে আসে। অপরদিকে আমরা পুলিশটাকে দেখতে পাই যে এই ডিটেকটিভ নোভেলটা সারা রাত ভরে পড়ে এবং তার ব্রেনের তারটা একটু খুলে
আর দেখতে পায় মর্নিং এ যখন সে জানালা দিয়ে তাকায় তখন সে দেখতে পায় আবার সে ভেড়াগুলোকে। সে মনে মনে ভাবে যখনই আমি কোনো নতুন ক্লু পাই তখনই এই ভেড়াগুলো কোনো না কোনোভাবে তার সঙ্গে যুক্ত থাকে। কিভাবে এটা সম্ভব? এরপরে হচ্ছে ম্যাথিউস আছে তার কাছে জিজ্ঞেস করার জন্য যে কেস কত দূরে এগোলো। তখন সে বলে যে আমি হচ্ছে 5 জনকে সাসপেক্টে রাখছি। সে প্রথমে কসাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কসাই বলে যে আমি তো জর্জকে একদম পছন্দ করতাম না, কারণ জর্জ হচ্ছে পিওর ভেজিটেরিয়ান আর আমি হচ্ছে নন ভেজিটেরিয়ান বিজনেস করি, এই জন্য। কেইলাবের কাছে এসে হচ্ছে পুলিশ জানতে চায় যে লাস্ট তোমার আর জর্জের মাঝে কি নিয়ে লড়াই হয়েছিল। কেইলাব এখানে বলে যে আমি ওর ভেড়াগুলোকে কেনার জন্য একটা লিস্ট তৈরি করেছিলাম, এখানে দুজনেরই লাভ হতো, বাট জর্জ রাজি হয় না, এই জন্য সে আমার ওই লিস্টটাতে সাইন করে না, আর এই জন্য তার আর আমার মাঝে ঝামেলা হয়। সে আমাকে রাগ করে দূর দূর করে তার ওখান থেকে তাড়িয়ে দেয়, এই জন্য আমার অনেক রাগ হয়েছিল। এরপরে তারা আসে হচ্ছে ফাদার হিলকোটের কাছে। এখানে হচ্ছে হিলকোট অনেক বড় একটা টুইস্টের কথা বলে। হিলকোট বলে যে জর্জের যে যমজ 2 সন্তান ছিল তাদেরকে মূলত আমাদের চার্চের মাধ্যমে অ্যাডপশনে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের চার্চের নিয়ম হচ্ছে যদি কোনো বাচ্চাকে অ্যাডপশনে দেওয়া হয় তাহলে যেই ফ্যামিলির কাছে অ্যাডপশনে দেওয়া হচ্ছে তাদের লোকেশন ঠিকানা কোনো কিছুই রিয়েল প্যারেন্টের কাছে জানানো হয় না, যেটা কিনা জর্জও জানতো। কিন্তু 20 বছর ধরে হচ্ছে সে তার সন্তানদেরকে খুঁজছিল। আর আমি টাকার বিনিময়ে জর্জকে সেটা বলি, কিন্তু জর্জের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত না। এরপরে তারা আসে হচ্ছে রেবেকার কাছে। রেবেকার কাছে এসে ম্যাথিউস এবং টিম দুইজনই হচ্ছে রেবেকাকে চেপে ধরে। এটা বলে তুমি আমাদের থেকে লুকিয়েছো, তোমার আসল নাম হচ্ছে চেস্টিটি ক্রাবস। তোমার একজন বয়ফ্রেন্ড ছিল যার সঙ্গে 3 বছর আগে ব্রেকআপ হয়ে যায়, সে একজন ক্রিমিনাল ছিল। সো যারা ক্রিমিনালের সঙ্গে থাকতে পারে তাদের মাইন্ডও কিছুটা ক্রিমিনালি হয়ে থাকে। এই সময় হচ্ছে রেবেকা রেগে যায়। রেবেকা বলে যে আমি এরকম কোনো কাজ করি নাই, এবং পুলিশ বলে যে তুমি জর্জ যেদিন মারা যায় ওই দিন রাত্রে এখানে আসছিলে এবং ওই দিন রাত্রে তুমি জর্জের ক্যারাভ্যানে গিয়েছিলে। তখন রেবেকা বলে যে হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু আমি এই কাজ করি নাই। তখন টিম বলে যে প্রথমত আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন আর সন্দেহর তীর আপনার দিকেই যাচ্ছে। এখান থেকে সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই যে ভেড়ারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। লিলি বলে যে সব সন্দেহর তীর রেবেকার দিকে যাচ্ছে, তার মানে রেবেকা এই কাজটা করেছে। উইন্টারল্যাম্প দূর থেকে এগিয়ে আসে এবং বলে যে না, রেবেকা এই কাজটা করে নাই, রেবেকার শরীর দিয়ে জর্জের ঘ্রাণ আসে, রেবেকা অনেক ভালো। লিলি বলে এই কথাটা এর আগেও কেউ বলেছে। তখন লিলি হচ্ছে ক্লাউডের দিকে তাকায়, সে বলে তুমি বলেছো এই কথা। ক্লাউড বলে যে না আমি কিছু জানি না। এরপরে ক্লাউডকে চেপে ধরার পরে সে বলে যে হ্যাঁ, যেই দিন রাত্রে জর্জের মার্ডার হয় ওই দিন রেবেকা এখানে আসছিল। রেবেকা ক্লাউডের কাছে এগিয়ে আসে এবং তার মাথায় হাত দিয়ে আদর করে বলে যে সে অনেক বেশি সুন্দরী। আর রেবেকার হাত থেকে একটা চুড়ি খুলে পড়েছিল যেটা কিনা ক্লাউড লুকিয়ে রেখেছিল। সবাই ওইখানে যায় এবং তারা প্রাইম সাসপেক্ট হিসাবে রেবেকাকেই ধরে নেয়, এবং এখানে লিলি এসে সবার কাছে ডিক্লেয়ার করে দেয় রেবেকাই হচ্ছে আসল খুনি। তখন উইন্টারল্যাম্প বলে যে না, রেবেকা আসল খুনি না, রেবেকা অনেক ভালো, ও জর্জের মতো। সবাই বলে যে উইন্টারল্যাম্প হয়ে বেশি কথা বলতে এসো না। সেখানে হচ্ছে সেবাস্টিয়ান আসে এবং সেবাস্টিয়ান এসে লিলিকে বলে লিলি, রেবেকাই কি আসল খুনি নাকি উইন্টারল্যাম্প বলছে যে রেবেকা খুনি নয়, এই জন্য তুমি জোর দিয়ে রেবেকাকে খুনি বানাচ্ছ, কারণ উইন্টারল্যাম্পকে এই ভেড়ার দলের কেউই দেখতে পারো না এই জন্য। তখন এই সেবাস্টিয়ান হচ্ছে উইন্টারল্যাম্পের দিকে এগিয়ে যায় এবং বলে যে তুমি শুনতে পেলে, কেউ তোমাকে বিশ্বাস করে না, কেউ তোমার কথা শুনবে না, তোমাকে ওরা এই দলের ভেতরেই ধরে না, তুমি যে একটা উইন্টারল্যাম্প এটা তোমার বোঝা উচিত। আমরা দেখতে পাই লিলি আর মাফল হচ্ছে অনেক ট্রিক করে এখানে পুলিশটাকে নিয়ে আসে আর এই চুরিটাকে তার হাতে তুলে দেয় এক প্রকার বলতে গেলে। এরপরে হচ্ছে পুলিশ তো মোটিভ পেয়েই যায় রেবেকার বাসা ছানবিন করার জন্য। জর্জকে মারা হয় সেই চেরি ফলই হচ্ছে রেবেকার জুতার পেছনে পাওয়া যায়, যার জন্য তাকেই সাসপেক্ট মনে করা হয় এবং সব তথ্য প্রমাণ হচ্ছে রেবেকার বিরুদ্ধে যায় এবং রেবেকাকেই খুনি বলে মনে করা হয়। তাকে জেলে দেয়া হয় এবং বলা হয় যে পরের দিন সকালে হচ্ছে রেবেকাকে কোর্টে হস্তান্তর করা হবে। এখানে লিলিও অনেক বেশি খুশি ছিল, বাট লিলির মনে কিছু একটা খচখচ করছিল। তার মনে হয় যে সেবাস্টিয়ানই কি তাহলে ঠিক? আমি কি উইন্টারল্যাম্পের কথা ভুল প্রমাণ করবো বলেই রেবেকাকে এভাবে ফাঁসিয়ে দিলাম, নাকি এর পেছনে আরো কিছু আছে? এদিন হচ্ছে সে মাফলের সঙ্গে এই ব্যাপারে কথা বলছিল। এ কথা বলে সে বলে যে আমাদের দলটাকে মেবি এখন ক্লাব সামলাবে, ক্লাবের দলের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দেওয়া হবে, চলো আমরা নতুন ফ্রেন্ডদের সঙ্গে দেখা করে আসি। ফার্মের এই বাউন্ডারিতে ঢুকবে তখন এক দল ভেড়া চলে আসে এবং তাদেরকে বলে যে দৌড়াও এখান থেকে, দৌড়াও এখান থেকে, চলে যাও। তারা বলে যে সবাই এভাবে কথা কেন বলছে। আর মাফেল আর লিলি হচ্ছে হাঁটতে থাকে। তারা কোনো কারণে রাস্তা খুঁজে পাচ্ছিল না, একটা কারখানার ভিতরে ঢুকে পড়ে। একটা জিনিস আনকাভার হয়ে যায়। এখানে মূলত কেলাব মিট ব্যবসা করত এবং তার এই কষায়ের ব্যবসার সঙ্গে অনেক বড় হাত রয়েছে।
সে মূলত ভেড়ার মাংসকে সেল করতো। এই জিনিসটা যখন লিলির কাছে পরিষ্কার হয় যে তাদেরও এই পরিণতি হবে, লিলির মাথায় তো আকাশ ভেঙে পড়ে যে কেলাব হচ্ছে মুখোশধারী একটা শয়তান। তখন সেখানে কেলাবের 2টা পোষা কুকুর চলে আসে এবং লিলি আর মাফলকে অ্যাটাক করার চেষ্টা করে। তারা দৌড়াতে থাকে, লিলিকে ধরেই ফেলছিল। তখন সেখানে সেবাস্টিয়ান চলে আসে, তার সমস্ত শক্তি দিয়ে হচ্ছে সে এই কুকুর 2টার বিরুদ্ধে লড়াই করে। বাট এক পর্যায়ে একটা কুকুর এসে সেবাস্টিয়ানের ঘাড়ে কামড় দেয় এবং সেবাস্টিয়ান সেখানেই পড়ে যায়। সেবাস্টিয়ান মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। সে বলে, লিলি আমি জর্জকে দেখতে পাচ্ছি, জর্জ আমাকে নিতে এসছে, এখন আমাকে যেতে হবে। এই কথা বলে সেবাস্টিয়ান এখানেই মারা যায়। আমরা দেখতে পাই যে তখনই হচ্ছে কেলাব আসছিল তার 2টা কুকুরকে নিয়ে এদিকে গিয়ে, তারপরে হচ্ছে মাফেল আর লিলি এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। সে তাদের ভেড়ার দলের কাছে এসে বলে যে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে কেলাব আমাদের সবাইকে শেষ করে দেবে এবং ওই কসাইয়ের কাছে বিক্রি করে দেবে। সব ভেড়ারা তাদের কথা শুনে দৌড়াতে থাকে। বাট যখন বাউন্ডারি ক্রস করার কথা আসে তখন তারা রাস্তা থেকে বলে, আমরা এখানে কি করছি? এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, আমাদের মনে হয় এগুলোকে ভুলে যাওয়া উচিত আর ভেড়ার এই জিনিসগুলো দিয়ে মাথা না ঘামানো উচিত। এই কথা বলে তারা 1 2 3 করে গুনতে গুনতে সকল মেমোরি ডিলিট করে দেয়। শুধু মাফেল আর লিলি বাদে সবাই সবকিছু ভুলে যায়। তারা বলে যে আমরা এখানে কি করছি? এ কথা বলে তারা আবারও তাদের সেই ফার্মে ফিরে যায়। তখন লিলি বারবার তাদেরকে পেছন থেকে সেখানে যেতে না বলে, বাট কেউই তাদের কথা শুনে না। লিলি এখানে বসে কান্না করতে থাকে এবং বলে যে আমি কাউকে রক্ষা করতে পারবো না, আমি কাউকে বাঁচাতে পারবো না। তখন আমরা দেখতে পাই জর্জের আত্মা হচ্ছে এখানে আসে এবং লিলির মাথায় হাত দেয় এবং বলে, লিলি এত সহজে ভেঙে পড়লে চলবে? এখানে হচ্ছে জর্জ লিলিকে জানায় রেবেকা যদি ইনোসেন্ট হয় তাহলে আমার এই ফার্ম এবং তোমাদেরকে রেবেকা পাবে এবং রেবেকা তোমাদেরকে বাঁচিয়ে নেবে। এরপরে জর্জ হচ্ছে বলে যে সব থেকে বড় ক্লু, কথা বলে জর্জ হচ্ছে নিজের হাত তুলে, যার এক হাতে ব্লু কালার ছিল আর এক হাতে গ্রিন কালার ছিল। তখন লিলি এই জিনিসটা দেখে হঠাৎ করেই তার মনে পড়ে যে লিলি অনেক বেশি ভুল ছিল, রেবেকা মূলত আসল খুনি না, আসল খুনি অন্যজন। এরপরে জর্জ লিলিকে বলে, আমি জানি তুমি সবাইকে বাঁচিয়ে নিতে পারবে। এরপরে জর্জ বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এখানে তো লিলি যখন প্রেজেন্টে ফিরে আসে এবং বলে যে আমার দ্বারা অনেক বেশি একটা ভুল হয়ে গিয়েছে, রেবেকা আসল খুনি না, আসল খুনি অন্যজন। পুলিশ স্টেশনে যাব কিভাবে? পুলিশ স্টেশনের ভেতরে ঢুকতে পারবো না, ছোট জায়গা দিয়ে ঢুকতে হবে। তখন সেই উইন্টার ল্যাম্পটা সেখানে চলে আসে এবং বলে, আমি উঁচুকে ভয় পাই না এবং আমি যে কোনো ছোট জায়গা দিয়ে ঢুকতে পারি। উইন্টার ল্যাম্পের এক হাতে ইয়েলো আর এক হাতে হচ্ছে ব্লু কালার তারা লাগিয়ে দেয়। এরপরে উইন্টার ল্যাম্প লিলির ইনস্ট্রাকশন মতো এই পুলিশ স্টেশনের ভেতরে আসে এবং এখানে হচ্ছে সে ইয়েলো আর ব্লু কালার দিয়ে কিছু একটা মার্ক করে দিয়ে লিলির ইনস্ট্রাকশন অনুযায়ী এখান থেকে চলে যায়। পুরো জিনিসটাই রেবেকার সামনে হয়, বাট সে বোঝে না যে এই শিপগুলো কি করছে তার সামনে। সিন কাট করে আমাদেরকে রনি আর রেজিকে দেখানো হয়। রনি আর রেজি এখানে হচ্ছে নিজের মনে মনে বলে যে কালকে রাত্রে লিলি আমাদেরকে কিছু বলতে আসছিল, ওর কি আমাদের কোনো সাহায্যর দরকার? বাট আমরা সেটা না শুনেই মেমোরি থেকে ডিলিট করে দিলাম। চলো রনি, আমরা 2জন গিয়ে লিলিকে খুঁজি, লিলির কোনো প্রয়োজনে আমরা আসতে পারি নাকি। এই কথা বলে তারা এই বাউন্ডারি থেকে বের হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই পুলিশ এখানে আসে। পুলিশ এই জিনিসটাকে মোছার চেষ্টা করে, ইয়েলো আর ব্লু কালার মিলে গ্রিন হয়ে যায়। বাট সে বুঝে না এখানে কিসের জন্য এরকমটা হয়েছে, কালারটা তার হাতেও রেগে যায়। সে তাড়াতাড়ি সাইন করে কোর্টের উদ্দেশ্যে হচ্ছে রেবেকাকে পাঠিয়েই দেবে। দূর থেকে ভেড়ারা ডাকছিল, ভেড়াদের দিকে তাকায় আর তার হাতের দিকে তাকায়। তখন সে বুঝতে পারে যে তার কোনো একটা বড় ভুল হয়ে গেছে। সে বলে, ওয়েট 1 মিনিট, আসল খুনি রেবেকা না, আসল খুনি অন্য একজন। সে বলে যে জর্জকে মেরেছে তার সঙ্গে ইয়েলো কালারের কোনো একটা লিংক রয়েছে। এরপরে সে বলে আসল খুনিটা হচ্ছে ম্যাথিউস। টিম বলে, কারণ তোমার চুলের কালার হচ্ছে ইয়েলো ব্লন্ড, বৃষ্টির পানি লাগলে উঠতে থাকে। জর্জকে যখন তুমি সে বিষটা খাইয়ে বের হয়ে আসছিলে তখন জর্জের শরীরে থাকে সবটুকু শক্তি দিয়ে সে তোমাকে আটকানোর চেষ্টা করে, তোমার চুলটা ধরে, যার জন্য তার হাতের ব্লু কালার আর তোমার চুলের ইয়েলো কালার মিলে হচ্ছে গ্রিন কালার হয়ে যায়। তখন ম্যাথিউস বলে, আমি ওকে কেন খুন করবো, ওর সঙ্গে কি আমার কোনো লিংক রয়েছে? তখন ও বলে, জর্জের 2 সন্তান, ও যে প্রথম উইলটা তৈরি করেছিল ও ওর মেয়ের কাছে পাঠানোর সঙ্গে সঙ্গে ওর ছেলের কাছেও পাঠিয়েছিল। ওর ছেলে মেবি পুরো সম্পত্তিটাই নিজে হরপ করতে চাইছিল, আর যার জন্য সে হচ্ছে এরকম একটা উইল তৈরি করে যেটাই কিনা সব সম্পত্তি মেয়েটা পাবে। এরপরে মেয়েটা যখন ওর খুনের আসামি হয়ে চলে যাবে এখান থেকে, তখন সব সম্পত্তি ওর ছেলে পাবে। তখন ম্যাথিউস বলে, আমি তো জর্জের ছেলে না, তাহলে এখানে আমার লাভটা কি? তখন টিম ওর কাছ থেকে একটা চুল নেয় এবং বলে যে এটাই সবকিছু প্রমাণ করে দেবে। তুমি হচ্ছে জর্জের ছেলে পিটার, যে কিনা 3 মাস আগেই সাউথ আফ্রিকা থেকে আসছো এবং 3 মাস আগে থেকে জর্জের সঙ্গে কথাবার্তা এবং লিঙ্ক হয়ে আছো। ডিএনএ রিপোর্ট আসলেই বোঝা যাবে যে তুমি জর্জের ছেলে কি জর্জের ছেলে না। এখানে ম্যাথিউস বুঝতে পারে যে সে তো ধরা পড়ে গিয়েছে। সে তাড়াহুড়ো করে তার গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল।
তখন হচ্ছে রনি আর রেজি এখানে চলে আসে। লিলি বলে, রনি, রেজি, তোমরা চলে আসছো। আজকে গাড়ি ঠোকার একটা শক্ত মোটিভ কারণ পেয়েছি, তোমরা গিয়ে ওই গাড়িটাকে অ্যাটাক করো। এবারে হচ্ছে রনি আর রেজি এগিয়ে আসে এবং এই গাড়িটাকে গুতা দেওয়ার মাধ্যমে গাড়ির অবস্থা খারাপ করে দেয়। পুলিশরা তাড়াতাড়ি এসে হচ্ছে পিটারকে এখান থেকে ধরে নিয়ে যায়, আর এখানে রেবিকা নির্দোষ হয়ে যায়। আর এরপরে হচ্ছে পুলিশটা বলে যে এই কেসটা একা একা আমি সলভ করিনি, আমার সঙ্গে আরো কিছু না দেখা বন্ধুরা ছিল এবং সে এই শিপগুলোর দিকে তাকায়। অপরদিকে আমরা দেখতে পাই যে রেবেকা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ইনকিপারটা বলে যে তোমাকে এখানে থাকার টাকা দিতে হবে না, আর তোমার বাবা তোমাকে লাস্ট একটা চিঠি লিখেছিল যেটা কিনা আমি সরিয়ে রেখেছিলাম। এরপরে সেই চিঠিটা তাকে দেয়। আমরা দেখতে পাই একটু পরে হচ্ছে রেবেকা আসে এই ফার্মে এবং সে কেলাবের কাছ থেকে সকল ভেড়াদেরকে কিনে নিয়েছিল। রেবেকা আসে হচ্ছে লিলির সামনে এবং বলে যে তুমি লিলি অনেক বেশি ইন্টেলিজেন্ট, বাবা আমাকে বলেছিল। এরপর থেকে রেবেকাই হচ্ছে জর্জের মতো এই ভেড়াদেরকে যত্ন নিত এবং বিকালে রুটিন করে এই ভেড়াদেরকে ডিটেকটিভ নোবেল পড়ে শোনাতো। এদিনেই একা দাঁড়িয়ে থাকা উইন্টারল্যাম্বের কাছে লিলি আসে এবং লিলি এসে বলে, তোমার নাম আজ থেকে জর্জ, যে নামটা কিনা আমাদের সবার সব থেকে প্রিয় এবং অনেক বেশি ভালোবাসার। আজ থেকে তোমারও নাম আছে, ভেড়ার দলের একটা অংশ। এবং এই দিন উইন্টারল্যাম্বকে সবাই আপন করে নেয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।